এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তো এই অধ্যায়ে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। তো আজকে এই যে জীববৈচিত্র্যে কোন কোন টপিকগুলো আজকে পড়াবো চলো লিখে নিই। প্রথমে আসছি জীববৈচিত্র্য কাকে বলে। দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্ট যেটি আলোচনা করব সেটি হচ্ছে জীববৈচিত্র্যের উদাহরণ। তৃতীয় নম্বর পয়েন্ট কি আলোচনা করব? তৃতীয় নম্বর পয়েন্ট যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববৈচিত্র্যের নামকরণ কে করেন। চতুর্থ নম্বর পয়েন্ট প্রথম বসুন্ধরা সম্মেলন। পাঁচ নম্বর পয়েন্ট কি? পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। ছয় নম্বর পয়েন্ট কি আলোচনা করব? হটস্পট। সাত নম্বর কি আলোচনা করব? হটস্পটের সংখ্যা এবং ভারতের হটস্পট অঞ্চল। তো এই কটা টপিক আজকে তোমাদের সাথে আলোচনা করব যেটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। তো চলো প্রথম যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে। এই পয়েন্টটি আলোচনা করব। আচ্ছা, জীব বৈচিত্র্য। বৈচিত্র্য কথার অর্থ কি? আলাদা আলাদা নানান ধরনকে বলা হয় বৈচিত্র্য, তাই তো? তো জীব বৈচিত্র্য কি? জীবের মধ্যে যে নানান ধরন বা পার্থক্য পরিলক্ষিত হয় তাকেই বলা হয় জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্যের সংজ্ঞা আমরা কাকে বলবো? তো জীববৈচিত্র্য নিশ্চয়ই কোনো বাস্তুতন্ত্র বা কোনো নির্দিষ্ট পরিবেশ বা যে জীব যে জায়গায় বসবাস করে তার সেই আবাসস্থল, তাই তো? তাহলে আমরা কি লিখব? কোনো বাস্তুতন্ত্র বা পরিবেশ বা আবাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাহলে জীববৈচিত্র্যে আমরা কি কি পয়েন্ট উল্লেখ করলাম? জীববৈচিত্র্যে আমরা যে যে পয়েন্ট উল্লেখ করলাম সেগুলো হচ্ছে বাস্তুতন্ত্র, পরিবেশ আর আবাসস্থল। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। তো এই যে জীববৈচিত্র্য এর সংজ্ঞা মনে রাখতে হলে বাস্তুতন্ত্র, পরিবেশ, আবাসস্থল এই তিনটি শব্দ মনে রাখতে হবে। মাত্র এই তিনটে শব্দ মনে রাখলেই তুমি জীববৈচিত্র্যের সংজ্ঞাটা সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তো আরো একবার আমি বলে দিই জীববৈচিত্র্যের সংজ্ঞাটা। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশ অথবা আবাসস্থলে
জীবের মধ্যে যে বিভিন্নতা পরিলক্ষিত হয় তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। ক্লিয়ার? এরপরে আসছি জীব বৈচিত্র্যের উদাহরণ। ধরো তোমরা অনেকেই এই শীতের সময় ফুলের বাগান তৈরি করো, সেটা তোমাদের বাড়ির ছাদে হোক বা বাড়ির সামনের উঠোনে কিছুটা অংশ জুড়ে হোক। তো তোমরা যে এই যে ফুলের বাগান তৈরি করো, সেই দেখো ফুলের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় বা বিভিন্ন রঙের ফুল দেখা যায়। যদি তোমরা ডালিয়া ফুলের গাছ লাগাও তাহলে দেখবে ডালিয়ার বিভিন্ন কালার পরিলক্ষিত হয়, বা চন্দ্রমল্লিকা যদি লাগাও তো চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। তো এটি একটি জীববৈচিত্র্যের উদাহরণ। আবার তোমরা যদি ফরেস্টে বেড়াতে যাও বা তোমাদের আশেপাশে যদি কোনো ছোটখাটো ফরেস্ট থাকে বা অরণ্য থাকে, তো সেক্ষেত্রে সেখানকার উদ্ভিদের মধ্যে যে বিভিন্নতা লক্ষ্য করা যায় সেটাও একটি জীববৈচিত্র্যের উদাহরণ। ধরো প্রবাল প্রাচীরে প্রবালগুলোর মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেটাও একটি জীববৈচিত্র্যের উদাহরণ। ঠিক আছে, তাহলে জীববৈচিত্র্যের উদাহরণগুলো বুঝতে পারলে। এরপরে আসছি জীববৈচিত্র্যের নামকরণ কে করেন। তো পরের পয়েন্টে জীববৈচিত্র্যের নামকরণটা কে করেন? জীববৈচিত্র্যের নামকরণ করেন বিজ্ঞানী W.G. রোসেন। কে নামকরণ করেন? বিজ্ঞানী W.G. রোসেন। কত সালে? 1985 সালে ইনি প্রথম জীববৈচিত্র্যের নামকরণটা করেন। ক্লিয়ার? মনে রাখবে যে জীববৈচিত্র্যের নামকরণ কে করেন? W.G. রোসেন। তার আগে লিখবে অবশ্যই বিজ্ঞানী কথাটা, বিজ্ঞানী W.G. রোসেন 1985 সালে প্রথম জীববৈচিত্র্যের নামকরণ করেন। হয়ে গেল। এবার পরের যে টপিকটাতে আসছি, প্রথম বসুন্ধরা সম্মেলন। তো প্রথম বসুন্ধরা সম্মেলন কি কারণে অনুষ্ঠিত হয়েছিল? এই জৈব বৈচিত্র্যের গুরুত্বকে কেন্দ্র করে কিন্তু প্রথম বসুন্ধরা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। 1992 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এইখানে প্রথম বসুন্ধরা সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম 1992 সালে। তাহলে প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? যদি কোয়েশ্চেন আসে অবশ্যই লিখবে 1992 সালে। কোথায় হয়েছিল? রিও ডি জেনেরিওতে। সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিও। সেটা কোথায় অবস্থিত? ব্রাজিলে। ক্লিয়ার? এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে জীববৈচিত্র্যের প্রকারভেদ। এই পয়েন্টটা আমি ছেড়ে গেছিলাম, মাঝখানে যোগ করলাম। তো জীববৈচিত্র্যের প্রকারভেদ কি? জীববৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জীববৈচিত্র্যকে মোট 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নাম্বার 1 হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত জৈব বৈচিত্র্য, ঠিক আছে, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। তো প্রথম যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে জিনগত বৈচিত্র্য। তো জিনগত বৈচিত্র্য কি? কোনো একটি নির্দিষ্ট এরিয়ায় প্রজাতির মধ্যে যে জিনের যে বিভেদ বা জিনের যে বৈশিষ্ট্যটা বা বিভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। ধরো
আমরা মানুষ, তাই তো? আমরা মানুষরা যদি এক জায়গায় একসাথে অবস্থান করি তাহলে দেখা যাবে একজনের জিনগত পার্থক্য একরকম, আর একজনকে আলাদা রকম দেখতে, আর একজনকে আরেকটু আলাদা রকম দেখতে, একজন ফর্সা, একজন কালো, একজনের গায়ের রং মাঝামাঝি গোছের। তো এগুলোই হচ্ছে জিনগত বৈচিত্র্য। তারপরে আসছি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট এরিয়াতে জীবের মধ্যে যে প্রজাতিগত যে পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। তৃতীয় নম্বরে আসছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, ধরো এখানকার বাস্তুতন্ত্র একরকম, আবার কিছুটা দূরে গিয়ে দেখলে সেখানকার বাস্তুতন্ত্র একরকম, আবার কিছুটা দূরে গিয়ে যে সেখানকার বাস্তুতন্ত্র আর একরকম। এটি হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ক্লিয়ার? তো এর পরের পয়েন্টে আসছি জীব বৈচিত্র্যের গুরুত্ব। তো জীব বৈচিত্র্যের গুরুত্বটা কোথায় কোথায় রয়েছে? প্রথমে আসছি খাদ্য উৎপাদনে। তো খাদ্য উৎপাদনে অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমরা খাদ্য দ্রব্য পাই সেগুলো কিন্তু জীব বৈচিত্র্য থাকার কারণেই সম্ভব। নাম্বার 2 হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম, কারণ খাদ্য খাদকের মধ্যে সম্পর্ক, খাদ্য শৃঙ্খল সবটাই মেনটেন করে এই জীব বৈচিত্র্য। নাম্বার 3 হচ্ছে পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ। তো জীব বৈচিত্র্য থাকার কারণে বা জীব বৈচিত্র্য নিয়ন্ত্রণে থাকার কারণে কি হয়? আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের যে দূষণ বা দূষক পদার্থগুলো যে উৎপন্ন হয় সেগুলো নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ বা ড্রাগ উৎপন্ন করা। তো জীব বৈচিত্র্য আছে বলেই আমরা বিভিন্ন ধরনের ড্রাগ বা ওষুধ আমরা সহজেই জীব বৈচিত্র্য থেকে উৎপাদন করতে পারছি। 5 নম্বর কি হবে? অর্থনৈতিক গুরুত্ব। জীব বৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব এক অপরিসীম ঘটনা, কারণ আমরা ধরো বাড়িতে যে সমস্ত দরজা, কাঠের জানালা, কাঠের ধরো খাট টাট পালঙ্ক যাই হোক, বিভিন্ন যে আসবাবপত্র ব্যবহার করি তা কিন্তু এই জীব বৈচিত্র্য থাকার ফলেই সম্ভব হয়েছে। এছাড়া কাগজ উৎপাদন করা, ঠিক আছে? এই যে আমরা যে বনজ সম্পদ পাচ্ছি, ধরো বিভিন্ন ধরনের জ্বালানির কাঠ টাট পাচ্ছি, এছাড়া মধু, মোম এগুলো যে পাচ্ছি সবই কিন্তু জীব বৈচিত্র্যের থাকার কারণেই সম্ভব হচ্ছে। ঠিক আছে? তাহলে জীব বৈচিত্র্যের গুরুত্ব বুঝতে পেরেছো? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে হটস্পট। এই হটস্পটটা কি? হটস্পট হচ্ছে যে সমস্ত অঞ্চলে জৈব বৈচিত্র্যের সম্ভার ছিল, অর্থাৎ সেই সমস্ত অঞ্চলে সেই সব আঞ্চলিক প্রজাতি সেই সমস্ত অঞ্চল ছাড়া বাইরের কোনো অঞ্চলে দেখা যায় না, কিন্তু সেই সমস্ত প্রজাতিগুলো ধীরে ধীরে বিপন্ন হচ্ছে সেখানকার জৈব বৈচিত্র্য হ্রাসের কারণে। সেই সমস্ত অঞ্চলগুলোকেই বলা হয় হটস্পট। তো এক্ষেত্রে তোমাদের দুটো টার্ম মনে রাখতে হবে। সেই দুটো টার্ম হচ্ছে, নাম্বার 1 হচ্ছে এন্ডেমিক প্রজাতি। এই এন্ডেমিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিসটা কি? সেই সমস্ত প্রজাতি যারা সেই আঞ্চলিক মানে সেই অঞ্চল ছাড়া বাইরের কোনো অঞ্চলে সেই সমস্ত প্রজাতিদের দেখা যায় না, তাদেরই বলা হয় এন্ডেমিক প্রজাতি। যেমন ধরো আসামের মুগা মথ, সেই আসামে ছাড়া আর অন্য কোনো জায়গায় পরিলক্ষিত হয় না। তো এটি হচ্ছে এন্ডেমিক প্রজাতির উদাহরণ। তো আরেকটা পয়েন্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিসটা কি? কিস্টোন কি মানে কি? চাবি। আচ্ছা,
আমাদের ঘরের গেটে যদি তালা চাবি দিয়ে আটকানো থাকে, ধরো চাবিটা তুমি নিয়ে বাইরে চলে গেছো, তাহলে সেই ঘরে কি কেউ ঢুকতে পারবে? সহজেই ঢুকতে পারবে না, হয় তালা ভাঙতে হবে, না হলে তোমার জন্য ওয়েট করতে হবে, তাই তো? তো সেই রকম ভাবেই কিস্টোন স্পিসিস হচ্ছে সেই সমস্ত প্রজাতি, যে সমস্ত প্রজাতির কারণে সেই অঞ্চলের বাস্তুতন্ত্রের যে একটা শৃঙ্খল থাকে, সেই বাস্তুতন্ত্রের ব্যালেন্স থাকে, সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। সেই সমস্ত প্রজাতিকে বলা হয় কিস্টোন স্পিসিস বা কিস্টোন প্রজাতি। তো কিস্টোন প্রজাতি আমরা লক্ষ্য করে থাকি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে। তো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বাস্তুতন্ত্রের মধ্যে অনেকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। কারণ কি? কারণ হচ্ছে ওখানকার কি বা ওখানকার কিস্টোন স্পিসিসই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগারের হ্রাসের কারণে সেখানকার খাদ্য শৃঙ্খলের মধ্যে বিঘ্ন দেখা দিচ্ছে। তো এটি হচ্ছে কিস্টোন স্পিসিসের উদাহরণ। তাহলে কিস্টোন স্পিসিসের উদাহরণ তোমরা কি লিখবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে হটস্পটের সংখ্যা এবং ভারতের হটস্পট অঞ্চল। তো বর্তমানে হটস্পটের সংখ্যা হচ্ছে 36টি। কোথায়? সারা পৃথিবীতে। কি বললাম? সারা পৃথিবীতে বর্তমানে হটস্পটের সংখ্যা হচ্ছে 36। সারা পৃথিবীতে হটস্পটের সংখ্যা হচ্ছে 36টি, তাই তো? তো ভারতের হটস্পট অঞ্চল কটা রয়েছে? ভারতের মোট 4টি হটস্পট অঞ্চল রয়েছে। সেই 4টি হটস্পট অঞ্চল কি কি? নাম্বার 1 হচ্ছে পূর্ব হিমালয়, নাম্বার 2 হচ্ছে ইন্দো বার্মা, নাম্বার 3 হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও এবং শ্রীলঙ্কা, 4 নম্বর কি হচ্ছে সুন্দাল্যান্ড। বুঝতে পেরেছ? তাহলে বর্তমানে ভারতের হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি। সেগুলো হচ্ছে পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, আর সুন্দাল্যান্ড। নামগুলো মনে রাখবে। তো ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।